নমস্কার, হেলথলাইনের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনকে দিন এই গুরুত্ব কিন্তু বেড়ে চলেছে। তার কারণ বর্তমান সময়ে বর্তমান সমস্যাগুলো যেভাবে মানুষের উপরে থাবা বসাচ্ছে, নানা রকম রোগ ব্যাধিতে মানুষ জর্জরিত। তারা হয়তো প্রত্যেক দিন একটা ব্যক্তিগত লাইফ লিড করছেন, কিন্তু ঘরে বাইরে সমস্ত পরিবেশ পরিস্থিতি নিয়ে, লাইফস্টাইল নিয়ে নানা রকম রোগের শিকারও কিন্তু হচ্ছেন। আজকে যদি দেখা যায়, বিশেষভাবে বলা যায় যে যারা ইয়াং এজ রয়েছে যাদের, তারা ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছেন কিডনি ডিজিজে। অথচ আমরা বলতাম কি একটা সময়, বয়স বাড়লে নানা রকম রোগ ব্যাধিগুলো বাড়তে থাকে। আজকের সমীক্ষাটা কিন্তু তা কথা বলছে না, বরং উল্টো কথাই বলছে যে এখন কোনো রোগ গদবাঁধা বয়সের ব্যারিকেটে আটকে নেই। অল্প বয়স থেকে বেশি বয়স, নানা বয়সে নানা রকম যে রোগ ব্যাধি যে কোনো বয়সেই নাকি সেটা আসতে পারে। বিশেষ করে আজকে আমরা যদি বলি, কিডনি নিয়ে নানা এপিসোডে আমরা একটা অনুষ্ঠান করেছি। আজকের বিষয়টাও থাকছে কিডনি ওরিয়েন্টেড, তবে আজকের বিষয় থাকছে সাইলেন্ট কিলার্স, দ্য রাইজিং ওয়েভ অফ কিডনি ডিজিজ ইন ইয়াং ইন্ডিয়ান্স। একেবারে বাচ্চা বয়স, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারাও কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছেন কিডনি ডিজিজে, এবং খুব অল্প বয়স থেকে। সমস্যা এখান থেকেই শুরু। সমস্যা আছে মানেই সমাধান আমরা খুঁজে নেব, আর সমাধান খোঁজার রাস্তা বলতেই অবশ্যই বলবো আমাদের এই হেল্পলাইন। তার কারণ আগে থেকে যদি কিছু রোগের উপসর্গকে আমরা জানতে পারি, বুঝতে পারি, এবং কোন সময় আমরা কোথায় গিয়ে কোন ডক্টরের কাছে গেলে একটা সঠিক চিকিৎসা পেতে পারি, সমস্ত কিছু জানান দেওয়ার মাধ্যম এই হেল্পলাইন। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব, আজকের এই বিষয়টা শুনবো বেসিক্যালি কেন এই নতুন প্রজন্ম যারা, বা ধরুন একেবারে ইয়াং এজ, অল্প অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কিডনির আক্রমণের সমস্যা এত কেন বাড়ছে, এত সংক্রমণ কেন হচ্ছে কিডনির, কেন তারা অসুস্থ হচ্ছেন, তার থেকে বেরিয়ে আসার উপায় কি, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা রয়েছে সমাধান, বলতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন এই বিষয়ে আলোচনায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক, মেডিকেল অফিসার ফ্রম আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। আজকে ডক্টর আমরা বিষয়টাই এমন রেখেছি, এই যে বলছি আমরা সাইলেন্ট কিলার্স বলছি, এটা মূলত কি? এই যে আমরা বিষয়টা রেখেছি সাইলেন্ট কিলার্স, দ্য রাইজিং ওয়েভ অফ কিডনি ডিজিজ ইন ইয়াং ইন্ডিয়ান্স, এর সাথেই বোধহয় বিষয়টা কোথাও জুড়ে আছে, তবে আমি শুনবো বেসিক্যালি এটা কি। দেখুন, কিডনি ডিজিজ তো অনেক রকমই হয়, কিন্তু তার ভিতরে হচ্ছে সিকেডি, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। এর আগেও আমি আপনার সাথে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি সিকেডি নিয়েই। তো সিকেডির সেই দীর্ঘ ডিসকাশনে যাব না, কিন্তু আমাদের যেটা মেন এখন আলোচনার বিষয় যে ইয়াং ইন্ডিয়ান্স, তাদের ভিতরে এই ডিজিজটা কেন এত বেশি বাড়ছে, তার কারণটাও অ্যানালিসিস করা উচিত। এবার সাইলেন্ট কিলার কেন বলা হচ্ছে, যে এটা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের অজান্তেই দেখা যাচ্ছে যে মানুষের কিডনি ক্ষতি হচ্ছে। এবার কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? কারণ আগেকার দিনে আগেকার বলবো না, মানুষের ভিতরে একটা ধারণাই আছে যে এই সমস্ত কিডনির রোগ সম্ভবত বয়স্ক মানুষদের হয়, মানে এল্ডারলি এজ গ্রুপের। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু তা নয় যে বয়স্কদের ক্ষেত্রেই হবে, কম বয়সীদের হবে না সেটা নয়। এখন কিন্তু যদি আপনি দেখেন 20 থেকে 40 বছর এই বয়স গ্রুপের ভেতরেও কিন্তু বেড়েছে। এবং আপনি যদি কোনো একটা ডায়ালিসিস সেন্টার ভিজিট করেন বা কখনো দেখতে যান, বা আপনার নিজস্ব এলাকায়, আপনি যদি রুরাল ইন্ডিয়া বলুন বা আরবান ইন্ডিয়া বলুন, এই সমস্ত জায়গায় দেখতে পাবেন যে এখন ইয়াং এজ পপুলেশন কিন্তু অনেক পেশেন্টের হাতে ফিস্টুলা করা আছে, তারা ডায়ালিসিস করছে, বা দেখা যাচ্ছে তার বাড়ির লোক চিন্তিত যে তাকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা কোনো একজন ডক্টর বলেছেন, তার মানে হচ্ছে তার সিকেডি, এন্ড স্টেজ রেনাল ডিজিজ ধরা পড়েছে, বা ডায়ালিসিস হচ্ছে, এরপরে কিডনি ট্রান্সপ্লান্টই তার অপশন। এইবার দেখুন, এটা তো একদিনে হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষ সেটা হয়তো বুঝতেও পারে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইয়াং ইন্ডিয়ান, মানে যারা আছে ইয়াং পপুলেশন, তারা প্রথম দিকে বুঝতে পারে না। তার কারণটা হচ্ছে যে এটা সাইলেন্ট থাকে, মানে অ্যাসিমটোমেটিক। একটা কথাই আছে, ইয়োর কিডনি নেভার কমপ্লেন্স আনটিল ইটস টু লেট। আচ্ছা, মানে প্রথম দিকে বুঝতেই পারবেন না, বুঝতে পারবে না। এই জন্য বলা হয়
যে লিসেন বিফোর দে স্টপ স্পিকিং, মানে তারা কথা বলার মানে বন্ধ করার আগে আপনি শুনুন। এর মানে যেটা বোঝায় যে কি কি কারণে, তার আগে বুঝতে হবে যে কেন হচ্ছে এই যে মানে কিডনির যে রোগটা বা সিকেডি ইয়াং পপুলেশনে কেন দেখা যাচ্ছে। দেখুন, যদি আমি কারণগুলো বলি, তার ভিতরে সবগুলো কারণই বলতে হবে। সব থেকে বেশি হয় আমাদের দেশে সিকেডি হচ্ছে ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিসটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, সেখান থেকে কিডনি খারাপ হতে পারে। ডায়াবেটিস থাকলে বেসিক্যালি মানে ওই সাইলেন্ট কিলারের মতো মানে অনেক ধরনের রোগ করে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে হচ্ছে কিডনি খারাপ করে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখে ডিজিজ হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি নার্ভে আক্রমণ হয়। এটা হচ্ছে ডায়াবেটিস একটা গেল। তারপরে হাইপার টেনশন থেকে আবার একটা হচ্ছে ওবেসিটি, মানে আমরা দিন দিন দেখা যাচ্ছে যে ও বডির ওয়েট গেইন হচ্ছে এবং সেখান থেকেও কিন্তু কমপ্লিকেশন হতে পারে। এছাড়াও যদি আপনি দেখেন যে এখন ইয়াং পপুলেশনের ভিতরে তারা কিন্তু যে ব্যালেন্স ডায়েট মানে বেসিক্যালি আমরা যে লাইফস্টাইল যে মেনটেন সেটা কিন্তু করি না। লাইফস্টাইল মেনটেন করি না কেমন, যে এমন এমন ফুড হ্যাবিট আমাদের ভিতরে রয়েছে, সেই ফুড হ্যাবিটটা কিন্তু আমার কোনো নিয়ম মেনে হয় না। আপনি ধরুন আমাদের এই ওয়ার্ল্ড কাপ, উমেন ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে উমেন ওয়ার্ল্ড কাপের টিম দেখবেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, সেখানেও কিন্তু বেশ কিছু কথা উঠেছিল। বেশ একজন ক্রিকেটার হারলিন কৌর দেওল সম্ভবত, তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছিলেন যে তার স্কিন গ্লো করার কারণটা কি, স্কিন কেয়ারের কারণ কি। দেখুন, এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী কি ডায়েট ফলো করেন বা কি লাইফস্টাইল ফলো করেন এইটা আমার পক্ষে তো বলা সম্ভব নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে তারা একটা মানে যে কোনো পলিটিশিয়ান বা যে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা কিন্তু একটা তাদের একটা কিন্তু ডায়েট হ্যাবিট বা ডায়েটিশিয়ান প্রপার ডায়েট সমস্ত কিন্তু ব্যালেন্স ডায়েট মেনটেন করে। এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন যে এটা জনতার ভালোবাসা, তাতেই এতটা গ্লো করছেন। কিন্তু তার পিছনে যদি বলা হয় এবং যে অয়েল খাবেন না এগুলো, তারা কিন্তু ব্যালেন্স ডায়েট মেনটেন করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে জাঙ্ক ফুড, মানে আমরা হয়তো পলিটিশিয়ানদের নিয়ে অনেক কিছু হয়তো আলোচনা করি, কিন্তু তাদের যে ডায়েট হ্যাবিট, বিশেষ করে যারা ওই রকম পজিশনে আছে তাদের কিন্তু ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হয়। সেটা হয়তো আমাদের সামনে আসে না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে তারা কিন্তু প্রপার গাইডলাইন সবসময় ফলো করে, না হলে এটা সম্ভব হয় না জেনারেলি। তো আমাদের এখানে এখন যে ইয়াং পপুলেশন, তাদের দেখা যাচ্ছে যে এই প্রসেস ফুড, জাঙ্ক ফুড এইগুলো খাওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেক বেশি। এনার্জি ড্রিঙ্ক, যে ঠিক আছে এখন টাইম মতো আমি খেলাম না, এনার্জি ড্রিঙ্ক, এইগুলো কিন্তু আলটিমেটলি কিডনির ক্ষতি করে। আর একটা যেটা আমি এর পরে ডিসকাশনে রাখবো, যেটা হচ্ছে জিম অ্যাসোসিয়েটেড। এখন শরীর চর্চার কথা মানুষ ভাবতে গিয়ে তারা ভাবছে যে শরীর চর্চা করলেই মনে হয় কোনো মানে আমার শরীর আরো ভালো হবে, এবং সেটাও যে কিডনির ক্ষতি হতে পারে সেটাও একটা কিন্তু আলোচনার বিষয়। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু কিডনির ক্ষতি হয়। তাছাড়াও দেখা যাচ্ছে সিকেডির অনেকগুলো কারণ থাকে, যেমন হচ্ছে যদি রেকারেন্ট ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন যাকে বলে, ইয়াং পপুলেশন, বিশেষ করে যদি ফিমেল পপুলেশন আপনি বলেন, তো সেই পপুলেশনের ভিতরে যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে থাকে, তো তাদের ক্ষেত্রে ইউটিআই হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো বারবার যদি ইউটিআই হয় এবং সে দেখা যায় প্রপারলি চিকিৎসা করলো না, সেখান থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। এছাড়া গ্লোমেরুলার ডিজিজ, এরকম বেশ কয়েকটা কারণ আছে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা হয়তো খুব হালকাভাবে ইয়াং পপুলেশন ধরে নিচ্ছেন, এবং পরবর্তীকালে এগুলোই কিন্তু কিডনির ক্ষতি করছে, যার জন্যই বলা হচ্ছে এগুলো সাইলেন্ট কিলার। তাহলে অনেকগুলো ডিজিজ আছে বা অনেকগুলো ইস্যু আছে যে জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে এই ইয়াং পপুলেশনকে কিন্তু মানে কিডনি রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, এবং আমাদের ইন্ডিয়ানদের ভিতরে এটা কিন্তু বেশি হচ্ছে। তার মানে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটাই একটা সমস্যা রয়েছে। এছাড়া আমাদের ওভার দ্য কাউন্টার যে মেডিকেশন আমরা নিই, বিশেষ করে পেন কিলার, এগুলো থেকেও কিন্তু খুব বেশি হতে পারে, এবং এই জন্যই বলা হচ্ছে যে এটাকে সাইলেন্ট কিলার। মানে এইগুলো বেসিক্যালি সাইলেন্ট কিলার, এবং এগুলোই আলটিমেটলি ইয়াং পপুলেশন বা ইয়াং ইন্ডিয়ানদের ভিতরে কিডনি ডিজিজের সংখ্যা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। মানে এইসব বিষয়গুলো ধীরে ধীরে একটা কিডনিকে ক্ষতিগ্রস্ত করছে, এবং তারপর দেখা যাচ্ছে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্ল্যান্টেশনও হচ্ছে ইয়াং এজের ছেলে মেয়েদের মধ্যে। আচ্ছা ডক্টর, একটা বিষয় আমি ঠিক জানতে চাইবো, ভীষণ ইন্টারেস্টিং। প্রত্যেকটি ছেলে বা প্রত্যেকটি মেয়ে ইয়াং এজে বেসিক্যালি জিমে যায়, একটু বেশ ডোলে শোলে হবে, মাসেলটাকে সুন্দর করবে, তারা সুস্থ থাকবে। আমরা বলি যে সুস্থতার জন্য কিন্তু জিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, অথচ সেই জিম
কখনো কারণ হতে পারে কিডনি ডিজিজের। এই বিষয়টা কোথা থেকে এলো? মানে বেসিক্যালি আমরা জানি লাইফস্টাইল ডিজিজ যেগুলো রয়েছে তার মধ্যে ফুড হ্যাবিট মারাত্মক রকম একটা ক্ষতিকারক দিক, এটা আমরা শুনে এসেছি, কিন্তু জিনটা সেখানে কিভাবে ক্ষতি করছে? দেখুন, জিম এখন হচ্ছে ইয়াং পপুলেশনের ভিতরে একটা খুব পপুলার জিনিস, এবং আমার কাছেও অনেক সময় যারা আমার পেশেন্ট বা বন্ধু বান্ধব অনেকেই ফোন করে যে তারা জিম করবে, কি প্রোটিন পাউডার খাবে বা অন্যান্য তার পেন কিলার কি খাবে, এসব নিয়ে অনেকের ফোন আসে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এখন কিন্তু জিম অ্যাসোসিয়েটেড অ্যাকিউট কিডনি ইনজুরি বা কিডনির ক্ষতি এটাও কিন্তু অনেকটা বেড়েছে। আমরা ভাবছি যে শরীরকে ফিট রাখার জন্য আমাদের জিম করা উচিত। হ্যাঁ দেখুন, তার মানে এটা আমি বলবো না আপনি ডিসকারেজ করবো আপনি জিম করবেন না, তাহলে সবাই আবার যারা জিম করেন তারা ব্যাপারটা খুশি হবেন না। তো ব্যাপারটা সেই রকম নয়, জিম করা উচিত, কিন্তু সেটা সায়েন্টিফিক ওয়েতে করা উচিত। এবার জিম অ্যাসোসিয়েটেড কিডনি ইনজুরিটা কি করে হচ্ছে? দেখুন, জিম যারা করছেন তাদের ভেতরে একটা টেন্ডেন্সি থাকে যে তাদেরকে মাসেলগুলো ফোলাতে হবে বা পেশিটাকে ফোলাতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের হয়তো দেখা যাচ্ছে যে পরিশ্রম বেশি করতে হচ্ছে, তো তারা সাপ্লিমেন্ট নিচ্ছে। তো সাপ্লিমেন্টের ভিতরে প্রোটিন পাউডার। এখন দেখুন, আমাদের কিডনির মেন ফাংশন কি? কিডনির ফাংশনটা হচ্ছে ফিল্ট্রেশন করা। এবার সেটা তার জন্য পরিমাণ মতো জল দরকার। এবার সেই জল পরিমাণ মতো আপনাকে খেতে হবে, মানে এই জন্য বলা হয় স্টে হাইড্রেটেড। একটা কথা আছে যে স্টে হাইড্রেটেড, স্টে ফিট অ্যান্ড সেভস ইউর কিডনি, মানে হচ্ছে আপনি হাইড্রেশন মেনটেন করুন, ফিট থাকুন, আর হচ্ছে আপনার কিডনিকে বাঁচান। এইবার আমি জিম করতে গিয়ে শুধুমাত্র বাইরের যে মাসেল বা পেশিগুলো সেইগুলোর চেহারাটা ঠিক করলাম, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে তাদেরকে আমি খেয়াল রাখলাম না, সেটা কিন্তু ঠিক জিনিস নয়। এইবার ওই যে বললাম যে সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার, কেউ কেউ দেখা যাচ্ছে 2 স্কুপ বা 3 স্কুপ খেয়ে নিচ্ছে, ক্রিয়েটিন পাউডার, এরকম মার্কেটে যে সমস্ত পাউডারগুলো পাওয়া যায়। এবার দেখুন, সবার শরীর এক নয়, সবার বডি ওয়েট এক নয়, হাইট এক নয়। এবার দেখা যায় যে কোনো জিম ট্রেনার তিনি হয়তো বলে দিলেন যে এই প্রোটিন পাউডারটা খাও, সেখানে দেখা যায় 50 জন আছে, 50 জন একই রকম মাত্রায় তারা প্রোটিন খেয়ে যাচ্ছে, মানে 2 স্কুপ বা 3 স্কুপ, বা কার কতটা পরিমাণ জল খাওয়া উচিত সেগুলো নির্দিষ্ট ব্যালেন্স না করে খাচ্ছেন। এই যে মানে খেতে যাচ্ছে এবং খাচ্ছে, তাতে কিন্তু এগুলো থেকেও কিডনির পরবর্তীকালে ক্ষতি হতে পারে, কারণ সবার বডির প্রয়োজনীয়তা এক নয়। এবং দেখা যাচ্ছে যে এইগুলোই সিকেডির কারণ হয়ে দাঁড়ায়, বা সিকেডি বলতে আগে প্রথমে একেআই, বারবার অ্যাকিউট কিডনি ইনজুরি হয় এবং পরবর্তীকালে হয়তো সিকেডি হয়ে গেল। কি করে হলো? যে একটা লোক দেখা যাচ্ছে যে সে বারবার জিম করছে, জিম করতে করতে হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে সে একটু তার উইকনেস ফিল হচ্ছে, মুখ ফোলা সে দেখতে পেলো, ইউরিনটা তার কম হচ্ছে, হঠাৎ করে সে ইউরিয়া ক্রিয়েটিন টেস্ট করলো, টেস্ট করে দেখা হলো ক্রিয়েটিন হাই 5.6, 5.4, তার মানে অলরেডি তার হচ্ছে একেআই হয়ে গেছে, এবং সেই সময় এমন হতে পারে যে তার ডায়ালিসিস লাগতে পারে। এই একেআই যদি বারবার হতে শুরু করে এবং ভবিষ্যতে সেটা সিকেডিও হয়ে যেতে পারে। এই জন্য বলা হয় যে সবসময় যে জিম ট্রেনার যিনি আছেন তিনি জিম করাতে পারেন, অবভিয়াসলি তার হচ্ছে জিম যেভাবে করা উচিত তিনি সেইভাবে গাইডলাইন দিতে পারেন, কিন্তু জিম করে ওই যে প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো খাওয়ার আগে আপনার কিন্তু মেডিকেল টেস্ট করে নেওয়া উচিত, যে আপনার কিডনি ফাংশনের কোনো গন্ডগোল আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার লিভারের কোনো সমস্যা আছে কিনা। এইগুলো যদি না থাকে তবে অবশ্যই আপনি খেতে পারেন, কিন্তু সেগুলো অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট হতে হবে। এবং দুমদাম আমি একটা প্রোটিন পাউডার মার্কেট থেকে কিনে নিলাম, খেয়ে নিলাম, সেটাও নয়। এবং অবশ্যই দেখা যাচ্ছে যে পরামর্শ নিতে হবে একজন ডায়েটিশিয়ান বা একজন কনসালট্যান্ট যিনি চিকিৎসক আছে তার কাছে, এবং তার মেডিকেল এক্সামিনেশন করে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই করে না। সেটা জিমে যাচ্ছে জিম ট্রেনার, বা দেখা যাচ্ছে আমি কাউকে ব্লেম করতে চাই না, বা আশেপাশে যারা জিমের আগে করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সে শুরু করে দিল। এইভাবে কিন্তু শুরু করাটা একদমই ঠিক নয়। শুরু করা উচিত অবশ্যই আপনি মেডিকেল চেক আপ করে নিন, এবং চেক আপ করে একজন ডাক্তারের পরামর্শ নিন। তাছাড়া আর একটা জিনিস মানে যেভাবে হয় এই অ্যাকিউট কিডনি ইনজুরি, দেখুন আমাদের কিডনির কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা, এবং সেখানে জলের পরিমাণ লাগে একটা নির্দিষ্ট পরিমাণ। এবার আপনি যখন একটা ব্যায়াম করছেন, মানে জিম করছেন, মানে পরিশ্রম হচ্ছে, পরিশ্রম হলে আপনার অতিরিক্ত ঘাম হবে, বডিতে জলের অভাব দেখা দেবে, এবং আপনি একটা ডিহাইড্রেটেড ফেজে যাবেন। এবার বারবার ডিহাইড্রেশন হলে সেটা কিন্তু কিডনির উপরে গিয়ে প্রেশার তৈরি করে। এবং তারপরে আবার অনেকে আছে, ধরুন আপনার ক্যাপাবিলিটি আছে, আমি যদি জিমে তো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে জিম করে, কেউ ধরুন দৌড়াচ্ছে,
বা সেই দৌড়ে বা হেঁটে তার 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এবার সে টার্গেট রেখেছে যে না আমাকে এই টাইমের ভিতরে 2 কিলোমিটার যেতে হবে। না, এইটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ওভার স্ট্রেস। মানে আপনার ক্যাপাবিলিটি শরীরে 1 কিলোমিটার যাওয়ার, আপনি কি করছেন 2 কিলোমিটার গেলেন, তাহলে কি হলো, ডিহাইড্রেশনটা আপনার আরো বাড়িয়ে দিল। এবং এই যে পরিশ্রমটা ওভার স্ট্রেসের জন্য আপনার যে স্কেলিটাল মাসেলগুলো আছে সেগুলো ভাঙতে শুরু করবে এবং আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন না। এবং সেই মাসেল থেকে মায়োগ্লোবিন আলটিমেট তৈরি হয়ে মানে জমা হবে কিডনির ওখানে গিয়ে টিবিউলে সমস্যা তৈরি করবে, র্যাবডোমায়োলাইসিস হয় এবং আলটিমেটলি কিন্তু কিডনির ক্ষতি করে। এই জন্য বলা হয় যে তার মানে আপনি জিম করবেন না বা আপনি এক্সারসাইজ করবেন না, অবশ্যই করবেন। আপনার 1 কিলোমিটার ক্যাপাবিলিটি, আপনি 1 কিলোমিটারই করুন, তার বাইরে আপনি যাবেন না। যখন দেখছেন যে আপনি এখানে গিয়ে হাঁপিয়ে গেছেন, আপনি থেমে যান, আপনি পরের দিন করুন। বা আমরা যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে বা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে বলি, আপনি এক্সারসাইজ করুন 150 মিনিট পার উইক, মোটামুটি সপ্তাহে ধরুন আপনি 5 দিন 30 মিনিট করে করতে পারেন। কিন্তু আপনি ওভার স্ট্রেস নিয়ে কখনো করতে যাবে না। আবার সেই সময় আবার একটা টেন্ডেন্সি থাকে যে আমি জল খাবো না, আচ্ছা জল খাবো না, দেখি জল না, অনেকের এরকম আছে, আমি দেখেছি জল খাবো না। কিন্তু নিয়ম হচ্ছে আপনি যখন জিম করতে যাচ্ছেন তার আগে ঠিকঠাক করে পরিমাণ মতো জল খেয়ে নিন। আবার জিম কমপ্লিট হলে অবশ্যই আপনি জল খান, কারণ মাঝখানের পিরিয়ডটা আপনি কিন্তু ডিহাইড্রেট হচ্ছেন, কারণ জিম করলেই তো আপনার ঘাম ঝরবে। তো ঘাম ঝরলে শরীরে কিন্তু জলের অভাব হবে এবং সেই জলের অভাবটা কিন্তু আলটিমেটলি কিডনিতে গিয়ে এফেক্ট ফেলবে। তো আপনার উচিত অবশ্যই আপনি জিমের আগে এবং জিমের পরে পরিমাণ মতো জল খাবেন। আবার আর একটা জিনিসও হয়, ল্যাসিক্স বলে একটা ট্যাবলেট হয়, যেটা কি করে দেখবেন যে এর আগেও আমি এটা নিয়ে একবার বলেছি, তাও আরেকবার বলছি যে ল্যাসিক্সটা কি করে, আমরা যখন ধরুন কারোর ল্যাসিক্স ট্যাবলেটটা দেওয়া হয় তখন তার ইউরিন খুব বেশি হয়, মানে জল বের করে দেয়। তো জল যদি বের করে দেয় তাহলে বডির সমস্ত জায়গা থেকে জল একটু যদি বেরোতে শুরু করে, দেখবেন আমাদের যে ভেনগুলো উপরে যে ভেসেলগুলো থাকে সেগুলো বেশ দেখতে মানে খুব প্রমিনেন্ট হয় বেসিক্যালি। তো অনেকে ওই টেন্ডেন্সির জন্য হয়তো কেউ কেউ ল্যাসিক্স ট্যাবলেট খায়। তো এটা তো আরো ক্ষতিকারক, মানে আপনি জিম করছেন, সেখানে ডিহাইড্রেশন হচ্ছে, আবার আপনি ল্যাসিক্স ট্যাবলেটটাকে আবার আপনি সেই জায়গাটা কি করছেন, ডিহাইড্রেশনটা বাড়িয়ে দিচ্ছেন, তাহলে এটা কিন্তু আরো ক্ষতিকারক, যার জন্য এই জিম থেকে ক্ষতি হতে পারে। এটা করবেন না, জিম করুন কিন্তু এই ল্যাসিক্স ট্যাবলেট খাবেন না। আর একটা জিনিস হচ্ছে কি, যে আপনার দেখা যাচ্ছে যে আপনি জিম করলে তো কষ্ট হয়ে যাচ্ছে, হাত পা ব্যথা হতে পারে, পেশি ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। আপনি অ্যাট দ্য এন্ড অফ দি ডে বা জিম শেষে আপনি বাড়িতে গিয়ে কি করছেন, পেন কিলার খাচ্ছেন। কি পেন কিলার খাচ্ছেন? এনসেড। এনসেডের ভিতরে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, এই ট্যাবলেটগুলো আপনি খাওয়া শুরু করেছেন এবং খেয়ে এগুলোও কিন্তু আলটিমেটলি কিডনি ড্যামেজ করতে পারে ভবিষ্যতে, এগুলো কিন্তু নেফ্রোটক্সিক। তো তার মানে আপনার ব্যথা হলে খাবেন না? না, দেখুন ব্যথা হলে বলবো যে এই যে যারা জিম করছে ইনিশিয়ালি ব্যথা হতে পারে, তারা সেই সময় যে বললাম ওভার স্ট্রেস না নিয়ে যেটুকু সে পারবে সেটুকু করুন, এবং যদি খুব বেশি অসুবিধা হয় রেস্ট নিই, এবং তারপরেও যদি মনে হয় না আমার ব্যথা কমছে না, তো সেক্ষেত্রে প্যারাসিটামল বা এই জাতীয় যে ট্যাবলেটগুলোর সাইড এফেক্ট অনেক কম সেইগুলো খেতে পারেন। কিন্তু দুমদাম আমাদের এই ফার্মেসিতে গিয়ে ওভার দ্য কাউন্টার মেডিকেশন, কারণ আমাদের দেশে তো এরকম কোনো রেস্ট্রিকশন নেই সত্যি কথা বলতে। এগুলো আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিতে যান, আপনি ওভার দ্য কাউন্টার মেডিকেশনের প্রচলনটা নেই। আর আমাদের এখানে তো তা নয়, পাড়ায় পাড়ায় যে সমস্ত মানে কোয়াক ডাক্তারের কাছেও আপনি পেয়ে যাবেন, আবার ফার্মেসিতে গিয়ে চাইলেও সেই আপনাকে দিয়ে দেবে এবং সে বলবে ব্যথার ওষুধ হিসাবে খেয়ে নিল এনসেড, আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক। এগুলো করবেন না, এগুলো না করে আপনি রেস্ট নিন, তারপরে না হলে ম্যাক্সিমাম আপনি প্যারাসিটামল খেতে পারেন এবং হাইড্রেশনটা মেনটেন করুন। ওভার কোনোটাই ভালো নয়। আবার জলের পরিমাণ যতক্ষণই শরীরের প্রয়োজন ততটা আপনাকে ইনটেক করতেই হবে, জলটাও সেভাবে খেতে হবে। একদম আবর্জনা জমে গেল সেটাকে তো ফ্লাশ আউট করতে হবে, সেই জন্য জলের খুব প্রয়োজন। ডক্টরের কথায় কিন্তু তেমনটাই উঠে এলো। আচ্ছা ডক্টর, যেহেতু বহু মানুষ এফেক্টেড হচ্ছেন, বহু ইয়াং এজ যাদের, তারা এফেক্টেড হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে এই কিডনি ডিজিজে, তো বেসিক্যালি সাইন এবং সিমটমস গুলো কি কি থাকে? প্রথম দিকে তো আপনি বলছেন খুব একটা উপসর্গ যে থাকে তাও নয়। দেখুন এইটা হচ্ছে মানে কিডনি, ওই যে বললাম যে আগে থেকেই কমপ্লেন করবে না যত সময় না দেরি হয়ে যাবে। এটা হচ্ছে যে যখন সিমটম স্টার্ট করে, সিকেডির যেমন স্টেজ আছে 1, 2, 3, 4, 5 করে, 4, 5 জেনারেলি 5 হচ্ছে আমরা যেটাকে বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তো এটা যখন ধরা পড়ে তখন দেখা যায় যে কারোর হঠাৎ করে চোখ মুখ ফুলতে শুরু করেছে, তার হয়তো দেখা যাচ্ছে ইউরিন কমতে শুরু করেছে, শরীর দুর্বল লাগছে, ঠিকঠাক করে ঘুম হচ্ছে না,
এবং শেষের দিকে গেলে মানে একদম যখন কিডনি প্রায় ড্যামেজের দিকে চলে যায় তখন বমি হতে পারে, বমি লাগতে পারে। এবার যদি আপনার বডিতে বেশি জল জমে যায় তাহলে আপনার শ্বাসের সমস্যা হতে পারে। তাছাড়া কিডনি যখন দেখা যাচ্ছে যে প্রপার ফাংশনিং নয় বা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তখন রক্তটাও তৈরি হয় না, হিমোগ্লোবিন কমে যায় এবং এতে আপনি মানে যে পেশেন্ট যার হবে সে হাঁপাতে শুরু করতে পারে। এই সমস্ত সিমটমগুলো কিন্তু হয়। এবং ইয়াং এজেস বললাম জিম অ্যাসোসিয়েটেড যারা, তারা হঠাৎ করে তাদের একটা টেন্ডেন্সি থাকেই যে আমরা যেহেতু প্রোটিন পাউডার খাচ্ছি, তারা শুনে হোক বা কোথাও থেকে জেনে হোক বা আমাদের এখন গুগল সার্চ করে তারা হয়তো হঠাৎ করে দেখলো যে চোখ মুখ ফুলতে শুরু করেছে বা ইউরিন কম হচ্ছে, তো ক্রিয়েটিনিন করায়। ক্রিয়েটিনিন একদিন হঠাৎ করে টেস্ট করে দেখালো 5.6 একটা পেশেন্টের, তো অবভিয়াসলি একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তো এইগুলো মোটামুটি যে সিমটমগুলো বললাম, ইনিশিয়ালি সিমটম অ্যারাইজ করলে ওই চোখ মুখ ফোলাটা বেশি শুরু হয়, পরের দিকে গিয়ে ইউরিনটা কম হয় বা খেতে পারছে না, বমি হওয়াটা এটা পরের দিকে। আচ্ছা, এই যে এখন কিন্তু বর্তমানে বাইরে পা ফেললেই দেখা যায় এদিক ওদিক বিভিন্ন রকম নার্সিং হোম গুলো গড়ে উঠেছে, এটা ভীষণ কমন আমরা দেখতে পাই, এবং ডায়ালিসিস সেন্টার গুলো অলমোস্ট সব জায়গাতেই রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে অবশ্যই। তো এক্ষেত্রে ডক্টর, ভালো দিক যদি বলি সেগুলোই বা কোনটা, আর খারাপ দিকগুলোই বা কোনটা? এত সেন্টার গজে উঠেছে চতুর্দিকে। দেখুন, এখন সব জায়গায় আপনি যে কোনো, যারা এখন নতুন করে নার্সিংহোম ওপেন করছেন তারাও যে কোনো একটা ওই মানে সেট আপে ডায়ালিসিসের বেড রাখছে, যেটা আগে এত ছিল না। বা আমাদের সরকারিভাবেও দেখবেন যে ডায়ালিসিস সেন্টারগুলোর পিপিপি মডেল হোক বা সরকারিভাবে হোক, তারা কিন্তু এগুলো প্রসার ঘটছে। এর দুটো দিক আছে। দুটো দিক মানে অবভিয়াসলি দেশের মানুষের এটা একটা ফান্ডামেন্টাল যে তার চিকিৎসা পাওয়ার। তো সেন্টার বেশি হচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে ডিজিজের সংখ্যা কিন্তু বাড়ছে। এটা কিন্তু তার মানে আমরা যেমন সাইলেন্ট কিলার বলছি, এটা কিন্তু সাইলেন্ট এপিডেমিক। তার মানে সিকেডির সংখ্যা কিন্তু অত্যন্ত বাড়ছে। এর আগে একটা জিনিস আমি বলা হয়নি, যে জিম অ্যাসোসিয়েটেড কিডনি ইঞ্জুরি, এটা প্রায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট বলছে 2024-এ প্রায় এটা হচ্ছে 14% মতো দেখা গেছে। অনেকটাই মানে অনেকটা বেশি। তার মানে জিম করে এত লোক আক্রান্ত হচ্ছে। ল্যান্ডসেটের একটা রিপোর্ট 2023-এ বলছিল যে যেটা আমি দেখতে পেয়েছি, আরবান ইন্ডিয়াতে মানে শহুরে যে আমাদের পরিবেশ, সেখানে প্রায় লাস্ট 10 বছরে মানে 2023-এ তার আগের 10 বছরে প্রায় 60% এরকম কিডনি ডিজিজ বৃদ্ধি পেয়েছে। এবং তার একটা বড় কারণ যে 75% ক্ষেত্রেই লাইফস্টাইল সমস্যা, মানে লাইফস্টাইলের মডিফিকেশন নেই, যার জন্যই এই জিনিসটা কিন্তু হচ্ছে। এইবার হচ্ছে যে ডায়ালিসিস সেট আপটা যখন বলছি যে বাড়ছে, তার মানে কিডনি ডিজিজ বাড়ছে। তো এইটা তো সাইলেন্ট এপিডেমিক হিসাবে কাজ করছে। হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক, মানুষ অসুস্থ হলে পরিষেবাটাও পাবে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। এর দুটো দিকই আছে। হ্যাঁ, অবশ্যই সেন্টার ওঠা মানে তৈরি হওয়া ভালো, কিন্তু তার পজিটিভ এবং নেগেটিভ দুটোই ভাবতে হবে। এবং ডিজিজটা বাড়ছে সেটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। তো সেই ওয়ার্নিং সাইন হিসাবে মানুষকে কিন্তু সচেতন হতে হবে, না হলে কিন্তু এই সাইলেন্ট এপিডেমিকটা কিন্তু আরো বাড়বে। কারণ আমাদের দেশের লাইফস্টাইল মেনটেনটা একদমই হয় না বললেই, মানে এই ইয়াং পপুলেশনের ভিতরে খুব কম লোকে এটা মেনে চলে। এই সূত্র ধরেই ডক্টর জানতে চাইবো, যেটা হচ্ছে প্রতিকার, মানে সমস্যা হচ্ছে, প্রতিকারের উপায়টাই বাকি। সমস্যাটা এখন এমন জায়গায় ছুঁয়েছে আপনার কথা অনুযায়ী, এবং বর্তমান সমীক্ষা যেটা বলছে দিনে দিনে প্রবলেমটা বেড়ে চলেছে, এর কোনো কন্ট্রোল থাকছে না। তো সেক্ষেত্রে মানুষ এই যে কারণগুলো বললেন, জিমে যাচ্ছেন, তারা বাইরে দেখা যাচ্ছে একটা অফ ডেতে সেলিব্রেট করছেন, নানা রকম খাবার খাচ্ছে, তো প্লাস লাইফস্টাইল, এবং সেখান থেকে দেখা যাচ্ছে জিমের একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে তার নিজের যে স্ট্রাকচারটা রয়েছে, বডি স্ট্রাকচারটাকে সুন্দর করতে হবে। সেক্ষেত্রে প্রোটিন পাউডার ইনটেক কেন, তার একটা সেই রকম মানে বডিও চাই। তো তাহলে তারা কি করবেন? তাহলে মানে কিভাবে তারা লাইফস্টাইল লিড করবেন? এবং সমাজের, আমরা সমাজবদ্ধ জীব, সুতরাং এটাও ঠিক যে সবটাই বজায় রেখে তারা চলতে পারবেন, অথচ তাদের এমন নয় যে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ প্রতিকারও পসিবল। দেখুন, এখানে সব থেকে বেশি যেটা দরকার সেটা কিন্তু হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের ভেতরে আমি যদি পরপর বলি, প্রথম একটা বলবো লাইফ সেভিং ট্রায়াঙ্গেল। লাইফ সেভিং ট্রায়াঙ্গেল ব্যাপারটা কি? একটা হচ্ছে এই ডায়াবেটিস, একটা ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে কিডনি। মানে আপনাকে হচ্ছে এই সুগার পরীক্ষা করতে হবে, কিডনির পরীক্ষা করতে হবে, এবং আপনি নিয়মিতভাবে প্রেশার চেক করাবেন। এই তিনটে যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু আমাদের
দেখুন এটা পুরোপুরি তো তার মানে এগুলো করলেই যে একটা মানুষের ভবিষ্যতে কিছু হবে না সেটা কিন্তু নয়, এটা হচ্ছে প্রিভেন্টিভ। এটা একদম 100% ঠিক হয়ে যায় ব্যাপারটা তা নয়। মানে মানে আপনার ডায়াবেটিস আছে, পরবর্তীকালে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করলেন মানে আপনার কোনোদিন সিকেডি হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মানে প্রিভেনশন মানে ডিজিজটার যে প্রোগ্রেশন সেগুলোকে আমরা কিন্তু অনেকটাই আটকাতে পারি বা হওয়া থেকে আটকানো যেতে পারে। মানে এটা হচ্ছে প্রিভেন্টিভ ব্যাপারটা। আর একটা জিনিস হচ্ছে এই যে ইয়াং পপুলেশন যেটা আপনি বললেন যে বাইরে যাচ্ছে, পার্টি করছে, হ্যাঁ দেখুন সবারই একটা লাইফস্টাইলের ব্যাপার থাকে, তারা যেভাবে লাইফ চালাতে যায়, কিন্তু সব জায়গায় একটা ব্যালেন্স ডায়েটের একটা ব্যাপার থাকে। আমরা যে জিনিসগুলো বলি সব থেকে বেশি ক্ষতি করে লবণ, মানে সল্ট। আমাদের সল্ট মোটামুটি 5 গ্রাম পার ডে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে জিনিসটা এক একদিনে দেখা যায় 12 থেকে 13 গ্রাম আমরা লবণ খেয়ে ফেললাম। এইটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক। মানে লবণ কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষতি করে কিডনি, কারণ এগুলো ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং পরবর্তীকালে কিডনির গিয়ে এফেক্ট করে। তারপরে আর একটা জিনিস হচ্ছে সুগার, মানে চিনি আমরা খুব মারাত্মক পরিমাণে খেয়ে নিচ্ছি। সেগুলো মানে সল্ট, সুগার অ্যান্ড স্ট্রেস, এবং বহুদিন থেকে কিন্তু এটা বলা হচ্ছে যে সল্ট কমিয়ে দিন এবং সুগার, হোয়াইট সুগার একেবারে অ্যাভয়েড করুন। একদম। আপনি যখন এই যে কথায় আসছিলাম যে সল্ট, সুগার, স্ট্রেস, এবার আপনি যখন প্রসেস ফুড খাচ্ছেন বা ক্যান ফুড যেগুলো বলে, প্রসেস ফুডে আপনি অবশ্যই দেখবেন যে ফুডগুলো আপনার দেখে নেওয়া উচিত লো সোডিয়াম কিনা, মানে সোডিয়াম কম কিনা। আর একটা হচ্ছে নো অ্যাডেড সুগার, মানে হচ্ছে সুগার যাতে কম থাকে। আপনি যখন মানে এখন তো দেখুন আমাদের সব অনলাইনে একটা ইয়াং পপুলেশন, মানে সবসময় একটা অনলাইনে কেনার টেন্ডেন্সি বেড়ে গেছে। সো মার্কেটে গিয়ে খুব কম লোকজন হয়তো এখন মানে সেইভাবে যেতে চায় না। তো ইয়াং পপুলেশনে যেহেতু অনলাইনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে কেনা শুরু হয়, তারা প্যাকেট জাতীয় জিনিসই থাকে। তো প্যাকেটের আপনি লেবেলিং দেখে নিন যে লেবেলিং আপনি যেটা খাচ্ছেন সেটা লো সোডিয়াম আর হচ্ছে নো অ্যাডেড সুগার, সেই ধরনের প্রোডাক্টগুলো আপনি খান। আর একটা হচ্ছে যে বাড়িতে আমরা যখন খাচ্ছি, দেখুন খাওয়ার স্বাদের জন্য আমরা কি খাচ্ছি, পাঁপড় খাচ্ছি, মানে তারপরে আচার খাচ্ছি। এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু এক্সট্রা সল্ট অনেক বেশি। ক্যান্ড প্রোডাক্ট সেগুলোতেও দেখা যাচ্ছে যে কোনো কোনো প্রোডাক্টে প্রিজারভেটিভ দেওয়া আছে, সেই প্রিজারভেটিভ সল্ট দেওয়া আছে, এবং এগুলো কিন্তু আলটিমেট কিন্তু কিডনির ক্ষতি করে। মানে এক্সট্রা সল্ট কিন্তু খুব বেশি ক্ষতি করে। তারপর জাঙ্ক ফুড, এইগুলো আপনি যতটা পারবেন আপনি অ্যাভয়েড করুন। দেখুন পুরোপুরি 100% কোনো কিছুই, মানে আপনি যেহেতু সমাজবদ্ধ জীব বললেন, সেটা অ্যাভয়েড করা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করাটা ভালো। বিশেষ করে আপনি লবণ তো মানে এতটা অ্যামাউন্ট লবণ তো আপনি অ্যাভয়েড করতেই পারেন। ডক্টর, জিমের ক্ষেত্রে আর কি করবে? দেখুন জিমের ক্ষেত্রে যারা জিম করছে তাদের হচ্ছে যেটুকু তার ক্যাপেবিলিটি, তার বাইরে করবে না। মানে যে 1 কিলোমিটার যার ক্যাপেবিলিটি আছে হাঁটার, সে 1 কিলোমিটার, মানে তার থেকে 2 কিলোমিটার যাবে না। এবং হাইড্রেশনটা মেনটেন করবে, মানে হচ্ছে আপনি জিমে যাওয়ার আগে পরিমাণ মতো জল খাবে এবং জিম করার পরে পরিমাণ মতো জল খাবে। এবং পেশি যদি ব্যথা হয় বা মাথায় ব্যথা হয়, তো সেক্ষেত্রে আপনি এনসেড জাতীয় ওষুধ, ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেন, এই ধরনের ড্রাগগুলো নেবেন না। আপনি প্রয়োজনে রেস্ট নিন, তারপরেও যদি ব্যথা হয় তাহলে আপনি প্যারাসিটামল খান, কিন্তু তার বেশি যাবেন না। এবং যে কোনো সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার আপনি যখন নিচ্ছেন, একজন ডায়েটিশিয়ান বা একজন কনসালটেন্ট চিকিৎসক তার আন্ডারে আপনি তার সাথে পরামর্শ নিন, এবং দরকার পড়লে আপনি তার আগে মেডিকেল চেক আপ করে নিন যে আপনার কিডনি, লিভার বা অন্যান্য কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, সেগুলো আপনি দেখে নিন। আজকের মতো হাতে একেবারে সময়টা নেই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। নমস্কার।